শহরের প্রান্তে এক নির্জন বাস স্ট্যান্ড। বাতাসে গুমট অস্বস্তি, যেন কিছু একটা ঘটে যাবে। সবাই বাসে চলে গেছে, শুধু একজন অপেক্ষা করছে, দীপ্ত। আজ তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার ছিল, তাই ফিরতে অনেকটা দেরি হয়ে যায়। 13 নম্বর রাতের বাস এবং শেষ বাস তখনই আসে যখন ঘড়ির কাঁটা 12টা ছুঁই ছুঁই হয়। এই বাসে কেউ ওঠে না, আর উঠলে কেউ ফেরে না, যেটা দীপ্ত খুব ভালো করে জানে। কেউ বলে ওটা নাকি অভিশপ্ত, আবার কেউ বলে যে একবার ওঠে সে আর ফিরে না, ফিরে শুধু ছায়া। দীপ্ত এসব মানে না, তাই ও এখনো 13 নম্বর রাতের শেষ বাসের অপেক্ষা করছে। ডিজিটাল বোর্ডে ভেসে উঠল রাত 12টা, এবং সেই 13 নম্বর রাতের শেষ বাসের আওয়াজ শোনা যাচ্ছে। বন্ধু, তুমি কি সাহসী? তাহলে চলো দীপ্তর সঙ্গে উঠে পড়ি সেই শেষ বাসে। মনে রেখো, দরজা একবার বন্ধ হলে খোলা যায় না সহজে। বাসটা পুরনো, জং ধরা, জানালাগুলো কিরম কুয়াশায় ঢেকে আছে। দীপ্ত উঠে পড়ে এবং বাস চলতে শুরু করে। আসলে আজ দীপ্ত চাকরির ইন্টারভিউ ছিল কলকাতায়, এক নামকরা সফটওয়্যার কোম্পানিতে। সাক্ষাৎকার এতটাই দেরিতে শেষ হয়েছিল যে ততক্ষণে শেষ মেট্রো চলে গিয়েছে। এরপর যখন ও হেঁটে রাস্তায় পৌঁছায়, রাস্তা শুনশান, আর সামনে পড়লো একটি পুরনো ধোঁয়ায় ঢাকা বাস স্ট্যান্ড। দীপ্ত চোখ মেলে দেখতে দেখে বাসে মাত্র দুজন যাত্রী, এক বৃদ্ধ মহিলা এবং একটি অদ্ভুত চেহারা ছেলে, যার চোখ দুটো যেন শূন্য। কন্ডাক্টর নেই, চালক কিছু বলে না, শুধু সামনে তাকিয়ে চালিয়ে যায়। দীপ্ত জানালার পাশে বসে, বাইরে অন্ধকার, শুধু মাঝে মাঝে ঝলকে দেখা যায় অদ্ভুত কিছু। ফাঁকা মাঠে দাঁড়িয়ে থাকা এক কাঠপুতুল, আবার রাস্তার পাশে আলোতে হঠাৎ এক ছায়ামূর্তি, কিংবা ছুটে যাওয়া ছায়া যাদের কোনো মুখ নেই। এসব দেখে দীপ্ত আশ্চর্য, তবে অবাক নয়। হঠাৎ সে বৃদ্ধ মহিলা দীপ্তর কাছে আসে। আচমকা দেখে দীপ্ত একটু চমকে যায়। সে বৃদ্ধ মহিলা হাসি মুখে বলে, বাবা, তুমি কি নিশ্চিত তুমি সঠিক বাসে উঠেছ? এই কথা শুনে দীপ্তও হেসে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি নিশ্চিত, আমি তো বাড়ি যেতে চাই। বৃদ্ধা মাথা নাড়ে এবং ফিসফিস গলায় বলে, বাসের বাতিগুলো যেন হঠাৎই নিভে যায়। চারদিকে অন্ধকার, বাস ঢুকছে এক লম্বা সুড়ঙ্গে। দীপ্ত কিছু বুঝতে পারে না। ও মনে মনে ভাবে, বাড়ি যাবার পথে তো কোনো সুড়ঙ্গ নেই। হঠাৎ শব্দ যেন পাল্টে যায়, ইঞ্জিনের গর্জন আর হালকা মানুষের কান্না যেন মিশে যাচ্ছে একসাথে। তারপর কেমন যেন একটা কাঁটার শব্দ আসে চারদিক থেকে। এবার দীপ্ত অবাক। হঠাৎই বাস সুড়ঙ্গ থেকে বেরিয়ে যায়। চারিদিকে তাকিয়ে দেখে বাসের চারিদিকে রক্তের মতো কিছু ছিটিয়ে পড়ে আছে, এবং সে বৃদ্ধা আর সেই অদ্ভুত দেখতে ছেলেটা বাসে আর কোথাও নেই। এদিকে দীপ্ত উঠে দেখে চালকও নেই, স্টিয়ারিং চলছে আপন মনে। দীপ্ত ভয় পায়। পেছনে তাকায়, বৃদ্ধ নেই, ছেলেটা নেই। সামনে তাকায়, চালক নেই। এদিকে সিটে রক্ত আর নখের আঁচড় দেখা যায়। বাসটা যেন ধীরে ধীরে বদলে যাচ্ছে। তারপর হঠাৎই এক লেখা ভেসে ওঠে, ফিরে যাওয়া মানা, তুমি এখন আমাদের। হঠাৎ দরজার পাশ থেকে এক ছায়ামূর্তি বেরিয়ে আসে। তার মুখ নেই, শুধু কালো ফাঁকা গহ্বর। সে ধীরে ধীরে দীপ্তর দিকে এগিয়ে আসে। পেছনে যাবার পথ নেই। দীপ্ত থমকে দাঁড়িয়ে যায়। ছায়ামূর্তি ক্রমশ এগিয়ে আসে। দীপ্ত কণ্ঠহীন, ভাবনাহীন, ক্ষমতাহীনভাবে দাঁড়িয়ে থাকে। হঠাৎই বাস এক ঝটকা মারে। দীপ্ত কান টিপে চোখ বন্ধ করে নেয়। খানিকক্ষণ পর চোখ খুলে দেখে সব যেন আগের মতো হয়ে গেছে। চালক, বৃদ্ধা আর সে অদ্ভুত ছেলেটা, তারা যেন তাদের জায়গায় বসে নিজের ছন্দে চলে চলেছে, যেন কিছুই হয়নি, কিছুই দেখেনি। কিন্তু এ দেখে দীপ্ত স্পষ্ট বুঝে যায় কিছু স্বাভাবিক নয় এখানে। সে জানালার দিকে তাকিয়ে দেখে বাইরের দুনিয়া নেই, শুধু কুয়াশা, কান্না, ছায়া আর চিৎকার। এ দেখে দীপ্তের পঞ্চ ইন্দ্রিয় কেঁপে ওঠে। তৎক্ষণাৎ সে দরজা ধাক্কাতে থাকে, বহুবার ধাক্কা দেয়, কিন্তু দরজা খুলে না। চারদিকে অদ্ভুত হাসি, ফিসফাস, কান্নার শব্দ। ঠিক তখনই ঝটকায় আর বাস থেমে যায়। দীপ্ত ছিটকে পড়ে। বাসটা এখন এক মৃতপুরীতে দাঁড়িয়ে, যেখানে রাস্তা নেই, আলো নেই এবং জনমানবের চিহ্ন মাত্র নেই। শুধু একটার পর একটা দরজা, যেগুলো সব বন্ধ, কিন্তু প্রত্যেকটা দরজার পিছন থেকে শোনা যায় কান্না আর কান্না। বাসের গায়ে লেখা 13টি দরজা, 13টি পাপ আর 13টি আত্মা। দীপ্ত বুঝে যায় তাকে এই দরজাগুলোর মধ্যে দিয়ে যেতে হবে, ফেরার কোনো পথ নেই। বুকে ভয় আর মনে সাহস নিয়ে প্রথম দরজার সামনে এসে দাঁড়ালো। দীপ্ত ঢোকে, দেখতে পায় তার ছোটবেলাকার ঘর, কিন্তু মা নেই, বাবা নেই। খাটের পাশে পড়ে আছে পুরনো সেই ডায়েরি, আর তারই উপরে দেওয়ালে লেখা, তুই একা নস, ছায়া তোর সঙ্গে আছে। দীপ্ত ভয়ের সাথে এগিয়ে দ্বিতীয় দরজার কাছে যায়। দ্বিতীয় দরজা। দীপ্ত দেখতে পায় তার স্কুলের সেই বন্ধুকে, যে আত্মহত্যা করেছিল তার স্কুলের সময়। দীপ্ত ছিল তার প্রিয় বন্ধু। হঠাৎ সেই বন্ধু উঠে এলো আর এসে বলল, তুই তো সেদিন দেখেছিলে, হ্যাঁ, কিন্তু কিছু করিস নে।
আজ আমিও দেখবো আর সাথে করে নিয়ে যাব। বলে যেন কোথায় হারিয়ে গেল। ও কি আদেও বেঁচে আছে নাকি মৃত্যুর কারণ আমাকে বলছে? দীপ্ত মনে মনে ভাবে। এরপর দীপ্ত এগিয়ে যায় আর এভাবেই একে একে প্রতিটি দরজার পেছনে তার পাপ, তার ভয় আর তার অপরাধ ভেসে ওঠে। 12 নম্বর দরজা খুলতে সে দেখতে পায় সেই সব আত্মারা ওকে ধীরে ধীরে চারপাশে করে ঘিরে ধরে। তারা সবাই ফিসফিসানি গলায় বলে ওঠে, তুই তো আমাদেরই একজন, তোকে এখানেই থাকতে হবে, যা এবার শেষ দরজা খুলে ফেল, যা 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 দেখি। 13 নম্বর দরজা, শেষ দরজা। ওটা লাল আলোতে জ্বলছে। দরজাটা খোলা কিন্তু ভেতরে অন্ধকার। দীপ্ত সাহস করে ঢুকে পড়ে। ভেতরে শুধু একটা চেয়ার আর সামনে এক আয়না এবং ওতে দেখা যায় এক ছায়া দাঁড়িয়ে। সে ছায়া হেসে বলল, আমি তোর প্রতিচ্ছবি না, আমি তুই, যাকে তুই লুকিয়ে রেখেছিলি। এখন আমরা এক। দীপ্তর দেহ থেকে ছায়া বেরিয়ে আসে আর মিশে যায় তার শরীরে। হঠাৎ চারিদিকে আলোয় ভরে যায়। সে কুয়াশা ভরা বাস স্ট্যান্ড। দীপ্ত সে বাসে বসে, দরজা খোলা। সে রাস্তায় নেমে ভাবে সব কি স্বপ্ন ছিল? ঠিক তখনই সে দেখে তার হাত নেই, চোখ নেই, শুধু এক ছায়া হয়ে দাঁড়িয়ে আছে। পেছনে বাসটা চলতে শুরু করে। এবার ডিজিটাল বোর্ডের লেখা, পরবর্তী যাত্রী তুমি। বন্ধু, তুমি কি কখনো শেষ বাসে উঠেছো? মানে রাত 12টার পর কোনো বাসে চড়েছো? যদি চড়ে থেকো, চড়ার আগে ভালো করে বুঝে নিও ওটা কি মানুষের জন্য না ছায়ার জন্য। আর হ্যাঁ, যদি কখনো দেখো বাসের নম্বর 13, তাহলে একবার ভেবে নিও তুমি এখনো মানুষ তো, কারণ এখানে জীবন আর মৃত্যু এক হয়ে যায়।